আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। নিরাপত্তার আন্তর্জাতিক সকল শর্ত পূরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলে 2025 সালের মার্চেই প্রথম ইউনিটে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার বলে জানিয়েছেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন। এ সময় তিনি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে বলেন, বড় প্রকল্প হিসেবে যেটুকু মেয়াদ বেড়েছে তা খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সাথে সমঝোতার সুযোগ রয়েছে। রাশিয়া তৈরি করে দিচ্ছে, কিন্তু মানতে হবে সব কিছু আপনার ইন্টারন্যাশনাল অ্যাটমিক, এটাই সবচেয়ে বড়। এবং ওটা অলরেডি সার্টিফাই করেছে, ভালো একটা মিশন আসবে আবার। তখন তাকে বলা হয়েছে আবার একটু আপনারা দেখেন, যেহেতু মার্চ মাসে আমরা চিন্তা করছি এটা চালু হবে। আর এটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু সেফটি, যে নিউক্লিয়ার লোড করলে ওইটা সিল করা থাকবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞা প্রয়োগ, শিল্প সাহিত্যের চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন। যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখেন বলেও জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান এ আহ্বান জানান। বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1971 সালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন। বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের মন্তব্য করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করে নয়াদিল্লি। শুক্রবার দেশটির লোকসভার প্রশ্নোত্তর পর্বে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় ভারতের উদ্বেগের বিষয়ে জানাতে দেশটির পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক উন্নতির দিকে যাবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে দেশটির প্রতিবেশী প্রথম নীতি অনুসারে অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাথেও সুসম্পর্কের কথা জানান এস জয়শঙ্কর। So it is something which we are working on in terms of improving ties with. সীমান্ত পার হয়ে ভারতে ঢুকতেই পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় মিডিয়া। সম্প্রতি এমন অভিযোগ করেছেন ফরিদপুরের নীলটুলি এলাকার এক হিন্দু যুবকের পরিবারের সদস্যরা। তারা জানান, 5ই আগস্টের পর ফরিদপুরের সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। ফরিদপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সাইদ মাহমুদ। ফরিদপুর শহরের নীলটুলি এলাকার গিনি ভবনের বাসিন্দা শুভ্র কর্মকার গেল রোববার চিকিৎসার জন্য বেনাপোল পেট্রাপোল বর্ডার হয়ে ভারতে যান। সীমান্তের ওপারে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে তাকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলতে দেখা যায়। আগের থেকে অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হবার পর স্থানীয় বাসিন্দা এমনকি খোদ শুভ্র কর্মকারের পরিবার বিষয়টি নিয়ে মুখ খোলে। শুভ্রর বাবা স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকার জানায়, ভারতে পাসপোর্ট আটকে শুভ্রর কাছ থেকে মিথ্যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা মানে ওই পাশে যাওয়ার পরে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে
এই কথা বলি তুমি বলো। সুনীল ও শুভ্রদের প্রতিবেশীরাও ফরিদপুরে দীর্ঘদিনের হিন্দু মুসলিম সম্প্রীতির কথা জানায়। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, শীর্ষ নেতৃত্বস্থানীয় নেতারা, আমাদের জুয়েলারি সমিতির সমস্ত সদস্যদের তাদের আহ্বানে আমরা আমাদের ডেকে নিয়ে আমাদের সঙ্গে তারা মত বিনিময় করেছে। হিন্দু মুসলিম এগুলি কোনো সময় ভেদাভেদ হয় নাই। জামাত ম্যাক্সিমাম বন্ধু বান্ধব মুসলিম সম্প্রদায়। দ্য ওয়াল নামে ভারতীয় আরেক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা যায় ফরিদপুরের অমিয় সরকারকে। আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে। নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দিলেও অমিয় মূলত জুলাইয়ে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সহসভাপতি। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলারও অন্যতম আসামি। বিগত 5ই আগস্টের পরে হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিটির লোকজনের উপর এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি। দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তবে ভিনদেশি মিডিয়ায় গুজব থেকেও জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সরকার। সৈয়দ মাহমুদ, RTV। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বক্তব্য প্রত্যাহার করতে অনুরোধও জানিয়েছেন মির্জা ফখরুল। শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে রাজধানীর রমনা ইনস্টিটিউটে তিনি এসব কথা বলেন। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। দেখুন দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গিয়েছে। এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তার পটভূমি আমরা রচনা করতে পারি। আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে। বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরও অনেক দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব। তোমরা আগে নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারে নির্বাচন বিলম্বিত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান বিএনপির মহাসচিব। আপনাদের সামনে এখন অনেক কাজ। অনেকে মনে করেছেন যে হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, দেশের 1 ইঞ্চি মাটির উপর দখল বাণিজ্য হতে দেয়া হবে না। দেশে নারী পুরুষকে সমান মর্যাদা দেওয়ার কথাও জানান তিনি। এছাড়া বৈষম্যহীন এবং শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান জামায়াতের আমির। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যা, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে।
দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সন্ত্রাসবাদের নামে আটক করেছে বিরোধী নেতাদের। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে প্রকাশ করা 2023 সালের সন্ত্রাসবাদ নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া কিছু নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি অভিযোগ রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও। গেল বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকারের কাছে প্রশিক্ষণ নিয়ে একাধিক সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। ধর্ম বা জাতিগত ভেদাভেদ করে নয়, বরং সব বাংলাদেশিদেরকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতারা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন দেশটির জাতীয় যোগাযোগ নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি। এদিন ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। সেখানে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুদের বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা জানতে চাওয়া হয়। এ সময় বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে মন্তব্য করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেশটি ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানান হোয়াইট হাউসের এই কর্মকর্তা। শুরু হয়েছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় জুড়ে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা আটকে যাচ্ছে। দেশের অন্তত 3টি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজশাহী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি অন্তত আরও 2 দিন স্থায়ী হতে পারে। কমতে পারে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় শৈত্যপ্রবাহ বেশি ছড়িয়ে পড়তে পারেও বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। অবশেষে সারা দেশে জেঁকে বসেছে শীত। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েক গুণ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। মৃদু শৈত্যপ্রবাহে চলছে কয়েকটি জনপদে। আরও 2-3 দিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত ইমুল কায়েসের রিপোর্টে। ঘন কুয়াশা জানান দিচ্ছে দেশে শীতের তীব্রতা বেড়েছে, থমকে গেছে জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। পঞ্চগড়েও ভোরে 9 সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় স্থানীয়রা। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, মেহেরপুরের জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে 9.8 ডিগ্রিতে। সকালে সামান্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। খুব শীত পড়ছে, কোনো জায়গায় কাজকর্ম করতে পারছি না, চলতে পারছি না। শীতের জ্বালায় আমরা সকালবেলায় উঠতে পারছি না, একদম মাঘ মাসের মতো শীত পড়ছে। কুড়িগ্রামে 11.8, দিনাজপুরে 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেও ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছে নদীপার ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষ। উত্তরের হিমেল বাতাসে হিলিতেও বেড়েছে শীতের মাত্রা। টাঙ্গাইলে কুয়াশা ও ঠান্ডা বাতাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর তীরবর্তী বাসিন্দাদের। ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2-3 দিন এমন অবস্থা বিরাজ করবে। সারা দেশে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা আছে, এই জন্য প্রচণ্ড শীত অনুভূত হবে এবং এটা আগামী আরও কয়েকদিন যেহেতু কুয়াশা থাকবে, তাপমাত্রা ওইভাবে আপনার উঠবে না। উপরন্ত কোনো এক জায়গায় তাপমাত্রা আরও কমে যেতে পারে। ইমরুল কায়েস, আরটিভি। 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় তাকে নিষিদ্ধ করল ইসিবি। এই নিষেধাজ্ঞার কারণে আরেকবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ করার আগ পর্যন্ত কাউন্টির মতো ইসিবির কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ম্যাচ খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এরপর এই মাসের শুরুতে লাউব্রো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।
তাতে পাশ করতে পারেননি তিনি। 10 ডিসেম্বর থেকে সাকিবের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে চাইলে সাকিবকে আবার তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে বোলিংয়ের সময় কোনোই বাঁকানোর ক্ষেত্রে আইসিসি নির্ধারিত সীমা 15 ডিগ্রির চেয়ে কম বাঁকে তার কোনোই। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।